বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দা স্টাডি বি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি লেভেলের রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণ নিয়ে আলোচনা করব। আমি মাসুদুর রহমান তোমাদের সাথে আছি। ইলেকট্রন বিন্যাস ও পর্যায় সারণীর মূল ভিত্তি, মানে ইলেকট্রন বিন্যাসে যে পর্যায় সারণীর মূল ভিত্তি সেটা আমরা এখানে ব্যাখ্যা করব। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌল কত নম্বর পর্যায়ে অবস্থিত সেটা বের করা যায়, কত নম্বর গ্রুপে অবস্থিত তা বের করা যায়। আবার যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করবে। তারপরে যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা একটি, সে সকল মৌল সাধারণত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন সৃষ্টি করে, আর এগুলোকে সাধারণত ধাতু বলে। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন দান করে ক্যাটায়ন সৃষ্টি করবে এবং সোডিয়াম একটি ধাতু। সোডিয়াম তার সর্বোচ্চ শক্তি স্তরে যে একটি ইলেকট্রন আছে সেই একটি ইলেকট্রন দান করলো। একটা সোডিয়াম নিরপেক্ষ পরমাণু থেকে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম আয়ন বা সোডিয়াম প্লাস আয়ন বা ক্যাটায়নের সৃষ্টি করলো, তাহলে সোডিয়াম যে ইলেকট্রন দান করলো সেই জন্য সোডিয়ামকে ধাতু বলা যায়। আবার যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 7টি, সে সকল মৌল সাধারণত একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়, আর এইগুলো সাধারণত অধাতু। অর্থাৎ যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই যে ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, তাহলে ক্লোরিন আর একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে। তাহলে ক্লোরিন যে একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করলে এবং একে অধাতু বলা যায়। অতএব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায় এবং বিভিন্ন ধর্মের ব্যাখ্যা করা যায়, তাই ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে ইলেকট্রন বিন্যাসী যে পর্যায় সারণীর মূল ভিত্তি সেটা আমরা ব্যাখ্যা করতে পারি, কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটি মৌল কত নম্বর গ্রুপে অবস্থিত, কত নম্বর পর্যায়ে অবস্থিত এবং সেটি ধাতু কি অধাতু, সেটি ইলেকট্রন দান করবে কি গ্রহণ করবে, সকল কিছু আমরা বের করতে পারি। তাহলে বলা যায় যে ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। এবার আমরা পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম সম্পর্কে ধারণা লাভ করব। পর্যায় সারণীর ব্যতিক্রম, প্রথমে আছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এর সাথে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। এর কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন এর বাইরের প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে যায়। অর্থাৎ হাইড্রোজেন একটি অধাতু, তাহলে হাইড্রোজেনকে অধাতুর সাথে স্থান দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা না করে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুর সাথে, ক্ষার ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এর সাথে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। কারণ আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি পাই, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s1 পাই, অর্থাৎ হাইড্রোজেনের সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে এবং যেটা এখানে যে ক্ষার ধাতুগুলো দেওয়া আছে সেগুলার ইলেকট্রন বিন্যাসের মতোই, অর্থাৎ হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস অধাতুর মতো নয়, তার সর্বোচ্চ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে এবং সে ক্ষার ধাতুর মতো বৈশিষ্ট্য প্রদান করে। সেই জন্য হাইড্রোজেনকে অধাতুর সাথে অবস্থান না দিয়ে হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সাথে গ্রুপ 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে। এরপরে আমরা হিলিয়ামের অবস্থান সম্পর্কে দেখব। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2, তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2। তাহলে এই ইলেকট্রন বিন্যাস অনুসারে হিলিয়ামকে গ্রুপ 2 এ স্থান দেওয়া উচিত ছিল, কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা পাচ্ছি যে হিলিয়াম 2 নাম্বার গ্রুপে অবস্থিত, কিন্তু হিলিয়ামকে গ্রুপ 2 এ স্থান না দিয়ে একে অন্য যে মৃৎক্ষার ধাতু আছে তাদের সাথে স্থান দেওয়া হয়েছে। কারণ গ্রুপ 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 2 এর মৌলসমূহ তীব্র তড়িৎ ধনাত্মক, এদের মৃৎক্ষার ধাতু বলে। অপরদিকে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। এবার আমরা হিলিয়ামের অবস্থান সম্পর্কে জানবো। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যায় 1s2, অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 এবং হিলিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে s অরবিটালে, তাহলে এর s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হলো 2। সেই অনুসারে বলা যায় যে হিলিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, কিন্তু হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়নি, কারণ গ্রুপ 2 এর মৌলসমূহ তীব্র তড়িৎ ধনাত্মক এবং এদের মৃৎক্ষার ধাতু বলে। অপরদিকে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, এর ধর্ম অন্য নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ইত্যাদির সাথে মিলে যায়।
হিলিয়ামের ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎকার ধাতুর মতো না, তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস সময়ের সাথে গ্রুপ 18 স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে হিলিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, কিন্তু হিলিয়ামের যে বৈশিষ্ট্যগুলা সেইগুলা অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাস আছে আর্গন, নিয়ন, ক্রিপ্টন তাদের মতো, সেই জন্য হিলিয়ামকে গ্রুপ 2 স্থান না দিয়ে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের সাথে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ইত্যাদির সাথে গ্রুপ 18 স্থান দেওয়া হয়েছে। এবার দেখো ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলো সম্পর্কে আমরা জানবো। ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলের অবস্থান দেখো। ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সারি মূলত পর্যায় সারণীর পর্যায় 7 নম্বর ও গ্রুপ 3 অবস্থিত, এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো হলো পর্যায় 7 এবং গ্রুপ 3 অবস্থিত। অর্থাৎ ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সারি উভয় পর্যায় সারণীর গ্রুপ 6 এবং 7 নম্বর পর্যায়ে অবস্থিত। ল্যান্থেনাইড গুলো হলো গ্রুপ 3 নাম্বার এবং 6 নাম্বার পর্যায়ে অবস্থিত, আর অ্যাক্টিনাইড সারির মৌল হলো 3 নম্বর গ্রুপের 7 নম্বর পর্যায়ে অবস্থিত। অর্থাৎ যদি আমরা ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে 6 ও 7 নম্বর পর্যায়ে স্থান দিতাম তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যেত। সেই জন্য পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষণের জন্য ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে দেখানো হয়েছে। এবার আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জানবো। পর্যায়বৃত্ত ধর্ম, যে সব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় তাকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি ইত্যাদি। এবার দেখো ধাতব ধর্ম সম্পর্কে আমরা জানবো। ধাতব ধর্ম, যে সকল মৌল চকচক করে এবং আঘাত করলে শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে তাকে ধাতু বলে। অর্থাৎ যে সকল মৌল চকচক করে আঘাত করলে শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে ধাতু বলে। আর আধুনিক সংজ্ঞা অনুসারে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম বলে। যেমন দেখো আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো যে লিথিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাহলে লিথিয়ামে একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়ন বা ক্যাটায়নের সৃষ্টি করবে। তাহলে যে লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো এটাই লিথিয়ামের ধাতব ধর্ম। অনুরূপভাবে আমরা দেখতে পারি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখবো সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, আর সোডিয়াম সেই একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন বা ক্যাটায়নের সৃষ্টি করবে। তাহলে যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো সেটাই সোডিয়ামের ধাতব ধর্ম। পর্যায় সারণী যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে ধাতব ধর্ম হ্রাস পায়। অর্থাৎ পর্যায় সারণী যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যদি আমরা যাই তাহলে ধাতব ধর্ম হ্রাস পাবে। এবার আমরা অধাতব সম্পর্কে জানবো। অধাতব ধর্ম, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। অধাতুর ইলেকট্রন গ্রহণ করার ধর্মকে অধাতব ধর্ম বলে। যেমন আমরা এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, তাহলে ক্লোরিন আরেকটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে ক্লোরিন অ্যানায়নে পরিণত হবে। তাহলে ক্লোরিন যে একটি ইলেকট্রন গ্রহণ করলো এটাই এর অধাতব ধর্ম এবং ক্লোরিনকে অধাতু বলা হয়। এবার আমরা দেখো পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। অর্থাৎ পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে যেমন ধাতব ধর্ম বৃদ্ধি পাইতো, পাশাপাশি ধাতব ধর্ম হ্রাস পাইতো, পাশাপাশি অধাতব ধর্ম বৃদ্ধি পায়। অর্থাৎ একটি পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এবার অর্ধধাতু বা অপধাতু সম্পর্কে আমরা জানবো। যে সকল মৌল কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে ধাতুর মতো আচরণ করে, আবার কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে অধাতুর মতো আচরণ করে তাদেরকে অপধাতু বলে। যেমন সিলিকন একটি অপধাতু বা অর্ধধাতু। পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু, মাঝের মৌলগুলো সাধারণত অর্ধধাতু বা অপধাতু এবং ডান দিকের মৌলগুলো সাধারণত অধাতু। অর্থাৎ পর্যায় সারণী একটি পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখবো বাম দিকের মৌলগুলো হলো ধাতু, মাঝের মৌলগুলো হলো অর্ধধাতু বা অপধাতু এবং ডান দিকের মৌলগুলো হলো অধাতু। এবার আমরা পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে ধারণা লাভ করব। দেখো যে কোনো একটি পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই কমতে থাকে। যেমন দেখো এখানে আমরা একটি পর্যায়ে, এখানে আমরা 3 নম্বর পর্যায়ের মৌলগুলো দেখাইছি। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, আর্গন। অর্থাৎ একটি পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাচ্ছি পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমছে। এটার কারণ কি দেখো, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়ার সময় পারমাণবিক সংখ্যা ততই বাড়তে থাকে। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যতই যাব ততই পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তর বাড়তে থাকে না, বাড়ে না।
পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। নিউক্লিয়াসে অধিক প্রোটন ও নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয়, ফলে ইলেকট্রনগুলোর শক্তিস্তর নিউক্লিয়াসের দিকে চলে আসে, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। অর্থাৎ একটি পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাব ততই তার ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বাড়বে, আর ইলেকট্রন সংখ্যা বাইরে যখন ইলেকট্রন সংখ্যা বাড়বে এবং কেন্দ্রে প্রোটন সংখ্যা বাড়বে, আমরা জানি ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে। তাহলে দেখো, যখন বাইরে ইলেকট্রন সংখ্যা বাড়বে এবং কেন্দ্রের প্রোটন সংখ্যা বাড়বে তখন তাদের আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে, সেই জন্য কি হবে, তারা অধিক বলে আকর্ষণ করবে এবং পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ধীরে ধীরে ছোট হয়ে যাবে। যেমন দেখো, আমরা জানি সোডিয়ামের, আমরা দেখো প্রথম মৌলটা আমরা দেখি যে সোডিয়ামের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হলো 11, তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 এবং তার কেন্দ্রে যে প্রোটন সংখ্যা আছে সেটা 11। তাহলে সোডিয়ামের বাইরে 11টি ইলেকট্রন এবং কেন্দ্রে 11টি প্রোটন আছে। তাহলে 11টি ইলেকট্রন 11টি প্রোটন যে বলে আকর্ষণ করবে। দেখো ম্যাগনেসিয়ামের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হলো 12, তাহলে ম্যাগনেসিয়ামের বাইরে যে 12টি ইলেকট্রন আছে এবং তার কেন্দ্রে 12টি প্রোটন আছে। তাহলে দেখো সোডিয়ামের 11টি প্রোটন এবং 11টি ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, ম্যাগনেসিয়ামের 12টি প্রোটন এবং 12টি ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি হবে, সেই জন্য তাদের আকারটাও ধীরে ধীরে ছোট হয়ে আসবে। অনুরূপভাবে দেখো, আমরা যদি অ্যালুমিনিয়াম দেখি, দেখবো অ্যালুমিনিয়ামের কেন্দ্রে প্রোটন সংখ্যা 13 এবং তার ইলেকট্রন সংখ্যা 13, তাহলে 13টা প্রোটন এবং 13টা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা ম্যাগনেসিয়ামের চাইতেও বেশি হবে। অনুরূপভাবে আমরা সিলিকনের করলেও দেখতে পাবো যে সিলিকনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 14 এবং তার ইলেকট্রন সংখ্যাও 14 আছে, অর্থাৎ 14টা ইলেকট্রন এবং 14টা প্রোটনের মধ্যে আকর্ষণ বল আরো বেশি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের আকর্ষণ বলটা বেশি, ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের আকর্ষণ বলটা বেশি। অর্থাৎ যতই বাম থেকে ডান দিকে যাচ্ছি, ইলেকট্রন বাহিরের যে শক্তি স্তরে ইলেকট্রন আছে এবং কেন্দ্রের যে প্রোটন, তাদের মধ্যে আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে এবং আকর্ষণের কারণে কি পর্যায়ে আকর্ষণের কারণে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার ছোট হয়ে আসছে। অর্থাৎ একটি পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যায় ততই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। এবার দেখো, যে কোনো একটি গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার ততই বাড়তে থাকে। যেমন দেখো, আমরা এখানে 1 নাম্বার গ্রুপের মৌলগুলো দেখাইছি। দেখো, উপর থেকে নিচের দিকে যতই যাচ্ছি ততই কি পরমাণুর আকার বাড়তেছে। এর কারণটা কি? দেখো, কারণ একই গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই বাইরের দিকে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, আর তাই আকার বৃদ্ধি পায়। অর্থাৎ দেখো, এখানে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের হলো হাইড্রোজেন 1 নাম্বার পর্যায়ের মৌল, তাহলে হাইড্রোজেনের প্রধান শক্তি স্তর সংখ্যা 1টা। অনুরূপভাবে দেখো, লিথিয়াম 2 নাম্বার পর্যায়ের মৌল, তাহলে লিথিয়ামের তোমার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এবং তার যদি আমরা ডায়াগ্রাম আঁকাই, দেখবো লিথিয়ামের পর্যায়ে লিথিয়ামের প্রধান শক্তি স্তর সংখ্যা হলো 2। তাহলে হাইড্রোজেনের চাইতে লিথিয়ামের শক্তি স্তর সংখ্যা বেশি। এবং দেখবো সোডিয়ামের প্রধান শক্তি স্তর সংখ্যা 3। তাহলে দেখো, আমরা যতই একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছি ততই একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে। তাহলে নতুন শক্তি স্তর যুক্ত হওয়া মানে কি? নতুন শক্তি স্তর যুক্ত হওয়া মানে নিউক্লিয়াস থেকে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন গুলা দূরে সরে যাওয়া এবং তাদের আকর্ষণ বলটা কমে যাওয়া এবং পাশাপাশি আকারটাও বা পারমাণবিক ব্যাসার্ধটাও বেড়ে যাওয়া। তাহলে একটি গ্রুপের উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় ততই পারমাণবিক আকার বাড়তে থাকে। এবার দেখো, আমরা পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে এবার আমরা ইলেকট্রন আসক্তি সম্পর্কে জানবো। দেখো, ইলেকট্রন আসক্তি গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণুতে এক মৌল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌলীয় গ্যাসীয় পরমাণু থেকে আমরা বাহির থেকে এক মৌল ইলেকট্রন প্রবেশ করিয়ে, দেখো আমরা এবার আয়নীকরণ শক্তি সম্পর্কে জানবো। যে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আয়নীকরণ শক্তি এক রকমের ধর্ম, সেটা সম্পর্কে আমরা জানবো। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন অপসারণ করে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়
তাকে আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ একটি নিরপেক্ষ পরমাণুকে আমরা তার থেকে একটি এক মৌল ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করব এবং সেই জন্য যে শক্তির প্রয়োজন হবে সেটাই হলো আয়নীকরণ শক্তি। যেমন দেখো এইখানে দেখো আমরা লিথিয়াম পরমাণুর আমরা একটা ডায়াগ্রাম দেখাইছি। আমরা জানি যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3। তাহলে লিথিয়ামের প্রথম যে প্রধান শক্তি স্তর আছে সেখানে 2টা ইলেকট্রন থাকবে এবং তার বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে। তাহলে দেখো এই যে লিথিয়াম একটা নিরপেক্ষ পরমাণু ছিল, এই লিথিয়ামের সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর থেকে আমরা এই একটা ইলেকট্রন অপসারণ করব। তাহলে এই একটা ইলেকট্রন অপসারণ করে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ধনাত্মক আয়নের সৃষ্টি করবে এবং এই ইলেকট্রনটা অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাই তার আয়নীকরণ শক্তি। দেখো এই একটি ইলেকট্রন অপসারণ করে লিথিয়াম আয়ন বা লিথিয়ামের যে ধনাত্মক আয়ন ক্যাটায়ন আছে সেটা আমরা তৈরি করব এবং এটা করতে আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাই আয়নীকরণ শক্তি। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। তাহলে দেখো একটা পর্যায় থেকে যখন আমরা বাম থেকে ডান দিকে যাব তখন আয়নীকরণ শক্তির মান বাড়বে। যেমন দেখো এখানে আমরা 3 নাম্বার পর্যায়ের যে মৌলগুলো ছিল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সেগুলোর আমরা আয়নীকরণ শক্তির মানের একটি ক্রম দেখাইছি। দেখো সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচাইতে কম, ম্যাগনেসিয়ামের তার চাইতে বেশি, অ্যালুমিনিয়াম তার চাইতে বেশি। তাহলে একটি পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাচ্ছে আয়নীকরণ শক্তির মান বাড়ছে। এটার কারণ কি? দেখো কারণ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমে, আর পারমাণবিক ব্যাসার্ধ কমার কারণে নিউক্লিয়াস কর্তৃক বাইরের শক্তি স্তরের ইলেকট্রন অনেক বেশি বলে আকৃষ্ট হয়, আর তাই বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে অধিক শক্তির প্রয়োজন হয়। তাই এই পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমার সাথে সাথে আয়নীকরণ শক্তির মান বাড়ে। অর্থাৎ দেখো একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডান দিকে যাব তখন আমরা পূর্বে দেখে আসছি যে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, আর পারমাণবিক ব্যাসার্ধ যখন কমবে তখন নিউক্লিয়াসে যে প্রোটন আছে সেটা কর্তৃক বাইরের ইলেকট্রনটা বেশি বলে আকৃষ্ট থাকবে, আর যখন বেশি বলে আকৃষ্ট থাকবে তখন বাইরে যে ইলেকট্রন আছে সেটা অপসারণ করতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে। সেই জন্য একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার কমার পাশাপাশি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এবার দেখো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে আয়নীকরণ শক্তির মান কমে। যেমন দেখো এখানে আমরা 1 নাম্বার গ্রুপের মৌলগুলো দেখাইছি, 17 নাম্বার গ্রুপের মৌল দেখাইছি। উপর থেকে যতই নিচের দিকে যাচ্ছি ততই আয়নীকরণ শক্তির মান কমছে। এটার কারণ কি? দেখো কারণ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে একটি করে নতুন প্রধান শক্তি স্তর যুক্ত হয়, আর একটি করে নতুন প্রধান শক্তি স্তর যুক্ত হওয়া মানে কি পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাওয়া। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে গেলে নিউক্লিয়াসের যে প্রোটন আছে এবং বাইরের যে শক্তি স্তরে যে ইলেকট্রন আছে তাদের মধ্যে আকর্ষণ বলটা কমে যায়, আর আকর্ষণ বলটা কমে গেলে বাইরের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ বা এক মৌল ইলেকট্রন অপসারণ করতে অল্প শক্তির প্রয়োজন হবে। সেই জন্য একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে যতই যাওয়া যায় ততই তার পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। এবার আমরা ইলেকট্রন আসক্তি সম্পর্কে জানবো। দেখো গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণুতে এক মৌল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণুতে এক মৌল ইলেকট্রন প্রবেশ করে এক মৌল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ একটা নিরপেক্ষ পরমাণু থাকবে, সেই নিরপেক্ষ পরমাণুতে আমরা এক মৌল ইলেকট্রন প্রবেশ করে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করব এবং এতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই ইলেকট্রন আসক্তি। দেখো একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। যেমন দেখো এখানে আমরা 3 নম্বর পর্যায়ে দেখাইছি যে বাম থেকে যতই ডান দিকে যাচ্ছি ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাচ্ছে। আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে। এবার কারণটা কি? দেখো পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। অর্থাৎ দেখো একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডান দিকে যাব তখন কি হয়? তখন মৌলগুলোর পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। অর্থাৎ নিউক্লিয়াস কর্তৃক তার বাইরের প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রন আছে তাদের আকর্ষণ বলটা বেশি থাকে, আর যখন আকর্ষণ বলটা বেশি থাকবে তখন একটা নিরপেক্ষ পরমাণুতে আমাদের এক মৌল ইলেকট্রন প্রবেশ করাইতে অধিক পরিমাণ শক্তি নির্গত হবে
এই জন্য একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই পারমাণবিক ব্যাসার্ধ কমার সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। অনুরূপভাবে দেখো একটি গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই একটি নতুন প্রধান শক্তি স্তর যুক্ত হয়। আর নতুন প্রধান শক্তি স্তর যুক্ত হওয়া মানে হলো পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়া, এবং পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের যে প্রোটন আছে সেটা কর্তৃক বাইরের শক্তি স্তরে ইলেকট্রনের আকর্ষণ বলের মানটা কমে যায়, এবং আকর্ষণ বলের মানটা যখন কমে যাবে তখন বাইরে থেকে একটা নিরপেক্ষ পরমাণুতে এক মৌল ইলেকট্রন প্রবেশ করাতে কম শক্তির প্রয়োজন হবে বা কম শক্তি নির্গত হবে। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। এবার দেখো তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তড়িৎ ঋণাত্মকতা, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে। অর্থাৎ আমরা দেখছি যে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। সমযোজী বন্ধন মনে রাখবা, অধাতু এবং অধাতুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। আর এই অধাতু এবং অধাতুর মধ্যে যখন সমযোজী বন্ধন গঠিত হয় তখন বন্ধনে যারা ইলেকট্রন, যে সকল ইলেকট্রন গুলা বন্ধনে অংশগ্রহণ করে সেই সকল ইলেকট্রন গুলাকে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে নিচের দিকে আকর্ষণ করতে চায়, আর এই আকর্ষণ বলটাকেই বলে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটি অণুতে পরিণত হয় এবং অণুর পরমাণুগুলো সেই বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন গুলোকে নিজের দিকে আকর্ষণ করে, এটাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এবার দেখো একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। যেমন দেখো এখানে 3 নাম্বার পর্যায়ের মৌলগুলো দেখাইছে যে বাম থেকে ডান দিকে যতই যাচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তেছে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। যেমন দেখো এখানে একটি গ্রুপ, দেখো এখানে হলো গ্রুপ 17 মৌলগুলো দেখাইছি যে যতই উপর থেকে নিচের দিকে আসছে ততই তড়িৎ ঋণাত্মকতার মান কমতেছে। বা দেখো এখানে গ্রুপ 1 নাম্বার মৌল দেখানো হয়েছে যে এটা উপর থেকে যতই নিচের দিকে যাচ্ছে ততই তড়িৎ ঋণাত্মকতার মান কমতেছে। এর কারণটা কি? দেখো পারমাণবিক আকার কমলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমে। অর্থাৎ একটি গ্রুপ একটি পর্যায়ে যখন আমরা বাম থেকে ডান দিকে যাই তখন কি হয়, তখন তার সর্ববহিত শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে, এবং যে কেন্দ্রের প্রোটন সংখ্যা আছে সেটাও বৃদ্ধি পেতে থাকে। তাহলে সর্ববহিত শক্তি স্তরের যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের কেন্দ্রে যে প্রোটন থাকে তাদের মধ্যে আকর্ষণ বলটা বৃদ্ধি পায়, এবং আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, তাদের আকারটা ধীরে 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 কমে যায়, এবং পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমার সাথে সাথে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। অনুরূপভাবে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, এবং নতুন শক্তি স্তর যুক্ত হওয়া মানে হলো তার পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়া। আর পারমাণবিক আকার বৃদ্ধির পাশাপাশি তড়িৎ ঋণাত্মকতার মান কমে। তাহলে দেখো আমাদের যে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে 3টা মূল পর্যায়বৃত্ত ধর্ম ছিল সেগুলো আমরা জানলাম। প্রথমটা ছিল আয়নীকরণ শক্তি, দ্বিতীয়টা ছিল ইলেকট্রন আসক্তি, এবং তৃতীয়টা তড়িৎ ঋণাত্মকতা। এবং আমরা মনে রাখবো যে এই 3টা ধর্মই একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে 3টা ধর্মই বৃদ্ধি পেতে থাকে। কারণ হলো যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন পরমাণুর আকার ছোট হতে থাকে, আর পরমাণুর আকার ছোট হওয়ার পাশাপাশি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা 3টার মানই বৃদ্ধি পেতে থাকে, এবং একটি গ্রুপের যতই উপর থেকে নিচে যায় তখন পারমাণবিক আকার বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা 3টার মানই কমতে থাকে। এবার আমরা বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম সম্পর্কে জানবো। দেখো প্রথমে হলো হ্যালোজেন গ্রুপ। গ্রুপ 17 এর 6টি মৌলকে হ্যালোজেন গ্রুপের মৌল বলা হয়। যেমন ছোট 6টি মৌল যারা আছে গ্রুপ 17, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন। এই যে 6টি মৌল এইটা হলো হ্যালোজেন গ্রুপের মৌল, এবং এদেরকে লবণ গঠনকারী মৌল বলা হয়। অর্থাৎ হ্যালোজেন অর্থ লবণ গঠনকারী, এবং এর মূল উৎস হলো সামুদ্রিক লবণ। এরা সর্বহিত শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হ্যালাইড আয়ন তৈরি করে। এরা নিজেই ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে দ্বিমূল অণু তৈরি করে। এরপরে দেখো আমরা ক্ষার ধাতু সম্পর্কে জানবো। পর্যায় সারণীতে 1 নং গ্রুপে 7টি মৌল আছে। এদের মধ্যে হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌল যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এরা হলো ক্ষার ধাতু বা অ্যালকাইল মেটাল বলে এদেরকে। এরা প্রত্যেককেই পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার উৎপন্ন করে বলে এদের ক্ষার ধাতু বলে।
সর্বোচ্চ শক্তি স্তরে অবস্থিত একটি মাত্র ইলেকট্রনটি প্রদান করে আয়নিক যৌগ বা লবণ তৈরি করে। যেমন দেখো গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেইগুলো দেখো দেখানো হয়েছে এখানে। তাহলে এই গ্রুপ 1 এর এই মৌলগুলোর মধ্যে হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টা মৌল আছে সবাই হলো ক্ষার ধাতু। এবং এটাকে আমরা একটা সহজভাবে মনে রাখার জন্য দেখো আমরা একটা লাইন পড়বো, সেটা হলো হেলিনাকে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। অর্থাৎ এই লাইনটার মাধ্যমে আমরা এই যে ক্ষার ধাতুগুলো আছে সবগুলোকে আমরা মনে রাখতে পারবো যে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। অর্থাৎ হেতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুতে রুবেডিয়াম, সাতে সিজিয়াম, ফ্রাতে ফ্রান্সিয়াম। দেখো সবগুলো এখানে দেখাই দেওয়া হয়েছে। এবার দেখো আমরা মৃৎক্ষার ধাতু সম্পর্কে জানবো। পর্যায় সারণীতে গ্রুপ 2 এ অবস্থিত 6টি মৌল সেগুলাকে মৃৎক্ষার ধাতু বলা হয়। 6টি মৌল হলো বেরিয়াম, তারপরে দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। প্রথমটা এটা হলো বেরিলিয়াম হবে। তারপরে দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই যে 6টা মৌল আছে এই 6টা মৌলকে মৃৎক্ষার ধাতু বলা হয় বা অ্যালকাইল আর্থ মেটাল বলা হয় এদেরকে। দেখো এদের অক্সাইড সমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। এরাও সর্বোচ্চ শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রদান করে আয়নিক যৌগ লবণ তৈরি করে। এই মৌলসমূহ বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে থাকে আর ক্ষার তৈরি করে, তাই এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। অর্থাৎ এর যে যৌগগুলো আছে সেগুলো মাটিতে থাকে এবং ক্ষার তৈরি করে, এই জন্য এদের মৃৎক্ষার ধাতু বলা হয়। যেমন দেখো গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা দেখাইছি। তাহলে গ্রুপ 2 এ যে 6টি মৌল আছে সেই 6টি মৌলকেই মৃৎক্ষার ধাতু বলা হয়। তাহলে এই 6টি মৌল মনে রাখার জন্য দেখো আমরা টেকনিক মনে রাখবো, সেটা হলো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। এটা মনে রাখলে আমরা মৃৎক্ষার ধাতুগুলোকে মনে রাখতে পারবো বা গ্রুপ 2 এর মৌলগুলোকে মনে রাখতে পারবো। সেটা হলো বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। বিরিয়ানির বিতে বেরিলিয়াম, তারপরে মোগলাইয়ের এমতে ম্যাগনেসিয়াম, কাবাবের সিএতে ক্যালসিয়াম সরিয়ে এসতে স্টনটিয়াম। তারপরে দেখো বাড়িতে বিআরতে বেরিয়াম, আর এতে রেডিয়াম। এবার আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে ধারণা লাভ করব। পর্যায় সারণীর 18 নং গ্রুপের মৌলসমূহ নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেসন। তাহলে এই যে মৌলগুলো ছিল এইগুলা গ্রুপ 18 নং এর মৌল এবং এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। অর্থাৎ এই সব মৌলের সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন দিয়ে পূর্ণ এবং তারা কোনো ইলেকট্রন ত্যাগও করতে চায় না, কোনো ইলেকট্রন গ্রহণও করতে চায় না বা কোনো ইলেকট্রন ভাগাভাগি করতে চায় না। সেই জন্য তারা কোনো মৌলের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠনে আবদ্ধ হইতে চায় না, এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এবার অবস্থান্তর মৌল সম্পর্কে আমরা জানবো। পর্যায় সারণী 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌলগুলোকে যে সকল যৌগ গঠন করে সেই সকল যৌগ রঙিন হয়। অর্থাৎ অবস্থান্তর মৌল যে সকল যৌগ গঠন করে সেগুলা রঙিন হয়। তাহলে অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। যেমন দেখো নিয়ন, আয়রন, কপার। এবার দেখো মুদ্রা ধাতু সম্পর্কে আমরা জানবো। পর্যায় সারণীতে গ্রুপ 11-তে অবস্থিত 3টি মৌল তামা, রূপা, সোনা। এদের ধাতব বৈশিষ্ট্য যেমন উজ্জ্বলতা বিদ্যমান। ঐতিহাসিকভাবে এসব ধাতু দ্বারা মুদ্রা তৈরি করে তাদের ক্রয় বিক্রয় ও অন্যান্য প্রয়োজনে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। অর্থাৎ গ্রুপ 11-তে যে 3টি মৌল আছে যে কপার বা তামা, সিলভার বা রূপা ও গোল্ড বা সোনা, এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। অর্থাৎ মুদ্রা তৈরিতে এইসব ধাতু ব্যবহার করা হইতো। দেখো মুদ্রা ধাতু এটা হলো কপার, এটা হলো সিলভার, এটা হলো গোল্ড এবং এই যে এইগুলো দিয়ে তৈরিকৃত মুদ্রাগুলো দেখো দেখানো হয়েছে এখানে। এবার আমরা পর্যায় সারণীর সুবিধা সম্পর্কে জানবো। দেখো প্রথম সুবিধা হলো রসায়ন পাঠ সহজীকরণ। 2016 সাল পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়েছে 118টি মৌল। এ পর্যায় সারণীতে রয়েছে 18টি গ্রুপ ও 7টি পর্যায়। প্রতিটি গ্রুপের সাধারণ ধর্ম জানলে 118টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করা যায়। আবার পর্যায় সম্পর্কে ধারণা থাকলে বিভিন্ন মৌল দ্বারা গঠিত যৌগের সম্পর্কে ধারণা লাভ করা যায়। অর্থাৎ পর্যায় সারণীর মাধ্যমে আমরা সহজভাবে পর্যায় সারণী পাঠ করে বিভিন্ন মৌল সম্পর্কে ধারণা লাভ করতে পারি খুব সহজে।
এরপর দেখো নতুন মৌল আবিষ্কার। পর্যায় সারণীতে কিছুদিন আগেও নতুন মৌল আবিষ্কৃত, কিছু ঘর ফাঁকা ছিল যেগুলো আবিষ্কৃত হয়েছিল না, কিন্তু পর্যায় সারণী বিশ্লেষণের মাধ্যমে সেগুলো আবিষ্কার করা হয়েছে। এরপরে দেখো গবেষণার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে কি ধরনের মৌল এবং তাদের বৈশিষ্ট্য কেমন হবে সেসব সম্পর্কে পর্যায় সারণী থেকে ধারণা লাভ করা যায়। এবার আমরা পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া দেখব। অর্থাৎ পর্যায় সারণীর যে একই গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে সেগুলো আমরা সেটা এই সকল বিক্রিয়ার মাধ্যমে বুঝতে পারবো এবং দেখতে পারবো। দেখো একই গ্রুপের মৌল একই ধর্ম প্রদর্শন করে তা নিচে বিক্রিয়াগুলোর মাধ্যমে দেখানো হলো। দেখো গ্রুপ 17, গ্রুপ 17 এর মৌলগুলো যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা যে একই রকম ধর্ম প্রদর্শন করে সেগুলো আমরা এখন দেখব। প্রথমে আমরা গ্রুপ 17 মৌলগুলোকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দেখাবো। দেখো হাইড্রোজেনের সাথে ফ্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস উৎপন্ন করেছে এবং হাইড্রোজেনের সাথে ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন করেছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এরপরে দেখো হাইড্রোজেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস উৎপন্ন করেছে এবং হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করেছে। তাহলে দেখো যে হাইড্রোজেনের সাথে যে গ্রুপ 17 মৌলগুলো ছিল সবাই বিক্রিয়া করে একই ধরনের যৌগ উৎপন্ন করেছে। তারপরে দেখো এই উৎপন্ন যৌগগুলো আবার পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোহ্যালাইড অ্যাসিড উৎপন্ন করবে। দেখো এই হাইড্রোজেন গ্যাস, এই যে যে গ্যাসগুলো উৎপন্ন হলো এইগুলোকে যদি পানিতে দ্রবীভূত করা যায় তাহলে এরা হাইড্রোহ্যালাইড অ্যাসিড অর্থাৎ হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে আমরা এবার পানির সাথে উৎপন্ন যৌগগুলোর বিক্রিয়া দেখব। দেখো হাইড্রোজেন ফ্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে। তারপরে হাইড্রোজেন ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে। অনুরূপভাবে হাইড্রোজেন ব্রোমাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোব্রোমিক অ্যাসিড উৎপন্ন করছে। তারপর দেখো হাইড্রোজেন আয়োডাইড, এরপরে দেখো হাইড্রোজেন আয়োডাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোআয়োডিক অ্যাসিড উৎপন্ন করেছে। তাহলে আমরা দেখলাম যে গ্রুপ 17 এর মৌল প্রথমে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে একই ধরনের যৌগ উৎপন্ন করেছে এবং সেই উৎপন্ন যৌগগুলোকে আবার পানির সাথে বিক্রিয়া করে একই রকমের যৌগ অর্থাৎ হাইড্রোহ্যালাইড অ্যাসিড উৎপন্ন করেছে। তারপরে দেখো এই উৎপন্ন, দেখো এই যে এক নজরে যা ঘটলো সেগুলো আমরা এক নজরে দেখে নিই। দেখো হাইড্রোজেন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোফ্লোরিক গ্যাস উৎপন্ন করেছে, হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করছে। তারপর দেখো হাইড্রোজেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস উৎপন্ন করছে। তারপর হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করেছে। তারপর দেখো হাইড্রোজেন দেখো অনুরূপভাবে হাইড্রোজেনের সাথে সকল মৌলগুলোর বিক্রিয়া দেখেছি। দেখো সবগুলো একই রকম যৌগ উৎপন্ন করছে। এখন উৎপন্ন যৌগগুলো দেখো আবার পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোহ্যালাইড অ্যাসিড উৎপন্ন করেছে। অর্থাৎ দেখো সবগুলাই উৎপন্ন যৌগের সাথে আমরা হাইড্রোজেন পানির বিক্রিয়া করাবো এবং দেখো হাইড্রোহ্যালাইড যে অ্যাসিড গুলো আছে সেগুলো আমরা এখানে দেখাইছি। দেখো তাহলে হাইড্রোজেনে দেখো 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো ছিল তারা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যে গ্যাসগুলো উৎপন্ন করলো সেই গ্যাসগুলো আবার পানির সাথে বিক্রিয়া করে একই রকম যৌগ উৎপন্ন করলো। তাহলে দেখো যে গ্রুপ 17 এর যে মৌলগুলো ছিল সবাই প্রায় একই রকম ধর্ম প্রদর্শন করলো, আমরা এখানে দেখলাম যে একই রকম যৌগ উৎপন্ন করলো। এরপরে দেখো এই যে হাইড্রোহ্যালাইড যে অ্যাসিড গুলো আমরা পেলাম, এই হাইড্রোহ্যালাইড অ্যাসিড গুলো যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। যেমন দেখো এখানে ক্যালসিয়াম কার্বনের সাথে যদি হাইড্রোফ্লোরিক অ্যাসিড বিক্রিয়া করা হয় তাহলে দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। অনুরূপভাবে যদি ক্যালসিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করানো হয় দেখো তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়। দেখো তাহলে উপরের বিক্রিয়াগুলো থেকে আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে গ্রুপ 17 যে মৌলগুলো ছিল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সকলগুলাই দেখো একই রকম ধর্ম প্রদর্শন করতেছে। অর্থাৎ প্রথমে গ্রুপ 17 এর মৌলের সাথে আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করে দেখছি আমরা যে গ্যাসগুলো উৎপন্ন করলো সবার ধর্ম একই রকম। তার সাথে উৎপন্ন গ্যাসগুলোর সাথে আমরা পানির বিক্রিয়া করে দেখলাম যে হাইড্রোহ্যালাইড অ্যাসিড উৎপন্ন হলো। সেই হাইড্রোহ্যালাইড অ্যাসিডের সাথে আবার যে কোনো কার্বনেট লবণের বিক্রিয়া করে আমরা দেখলাম যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে একই গ্রুপের মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে।
আবার দেখো অনুরূপভাবে আমরা যদি গ্রুপ 2 এর মৌলগুলো দেখি, যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম একই ধর্ম প্রদর্শন করবে। যেমন দেখো এখানে ম্যাগনেসিয়াম কার্বনের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করাই তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়। অনুরূপভাবে যদি আমরা ক্যালসিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করাই তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হবে। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো গ্রুপের একই গ্রুপের মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে। এই তো তোমাদের এসএসসি লেভেল রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর যে মূল বিষয়গুলো ছিল এইগুলাই। তো আমরা সবগুলাই আলোচনা করেছি। এরপরে দেখো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা যারা ভিডিওটা ভালোভাবে দেখেছো। আচ্ছা, তার আগে আর একটা দেখো, আইইউপ্যাক এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে আইইউপ্যাক এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর আইইউপ্যাক এর কার্যক্রমটা কি দেখো, সংস্থাটি আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন বিষয়াদি যেমন বিভিন্ন নিয়ম কানুন, ক্রমবর্ধমান পরিবর্তন বা সৃষ্টির কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয় তার দেখভাল ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে দেখো তোমাদের জন্য যে বাড়ির কাজগুলো সেগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। যে তোমরা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখেছো তারা আশা করি তারা যে এখানে হোমওয়ার্ক গুলো দেবো সবগুলোই তোমরা পারবা। দেখো প্রথমটা হলো পর্যায় সারণী কি? পর্যায় সারণীর জনক বলা হয় কাকে? পর্যায় সারণীর অবদান আছে এমন তিনজন বিজ্ঞানীর নাম বলো এবং তাদের সম্পর্কে কিছু একটা লেখো। তারপরে দেখো পর্যায় সারণীতে কয়টি গ্রুপ বা কলাম রয়েছে? পর্যায় সূত্র বলতে কি বুঝো? তারপরে দেখো ধাতু কি অধাতু কি, অবস্থান্তর মৌল কি, অ্যাক্টিনাইড সিরিজ কত নম্বর গ্রুপের অংশ বিশেষ, তারপরে পর্যায় সারণীতে কয়টি রো রয়েছে, তারপরে দেখো ল্যান্থেনাইড সিরিজ কত নম্বর গ্রুপের অংশ বিশেষ, অ্যাক্টিনাইড সিরিজ কত নম্বর গ্রুপের অংশ বিশেষ, পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে তা 17 নং গ্রুপের জন্য প্রমাণ করো, যেটা আমরা কিছুক্ষণ পূর্বে দেখাইলাম। কোন মৌল কোন মৌলকে মুদ্রা ধাতু বলা হয়? ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সিরিজ কত নম্বর গ্রুপের অংশ বিশেষ ব্যাখ্যা করো। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি? আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি প্রকৃতিতে পাওয়া যায়? আধুনিক পর্যায় সূত্রটি কি? মেন্ডেলিফের পর্যায় সূত্রটি কি? পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো লেখো। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আলোচনা করো। পর্যায় সারণীর যতই ডান থেকে বাম দিকে যাওয়া যায় ততই পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়, উক্তিটি ব্যাখ্যা করো। পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। এই বাড়ির কাজগুলো তোমরা করবা এবং আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমরা সবগুলো অ্যান্সারই সঠিকভাবে করতে পারবা। দ্য স্টাডি বি ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।